এক্সাম্পল দেখি যে যদি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি এই পার্টটা না কনসিডার করি, আমি যদি ম্যানুয়ালি করতে চাই কিভাবে করা যায়। ধরেন কোন একটা $1 কোন একটা প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টটার ক্ষেত্রে 5 বছর ধরে অ্যানুইটি হবে, মানে 5 বছর ধরে এর কাছ থেকে আমি ক্যাশ ফ্লো পাবো অথবা ইনকাম জেনারেট করব, এবং এইটার ইন্টারেস্ট ফ্যাক্টর হবে 5%। সেই ক্ষেত্রে নর্মাল প্রসিডিউরের ক্ষেত্রে যদি আমি প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই, প্রেজেন্ট ভ্যালু বের করতে চাইলে ফর্মুলা হচ্ছে $1 যেহেতু আমি ভাগ করেছি $1, এখান থেকে $1, এবং এই 5% হারে যদি আমি ইন্টারেস্টটা বের করি যে 5% হারে আমার ডিসকাউন্টেড হবে, তাহলে এইটার ভ্যালুটা হবে 5%, 1.05। তার মানে যেহেতু 5% হারে আসতেছে, তার মানে এটার ফর্মুলাটা হচ্ছে 1.05%। আর এখানে দেখেন ইয়ার হচ্ছে 1, যেহেতু আমার 5 বছর আছে, তার মানে $1 ডিভাইডেড বাই 1.05 ডিভাইডেড বাই 1, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য, এটা সেকেন্ড ইয়ারের জন্য, এটা থার্ড ইয়ারের জন্য, এটা ফোর্থ ইয়ারের জন্য, এটা ফিফথ ইয়ারের জন্য। এখন এই ফর্মুলাটা থেকে আপনি যখন বের করে নিয়ে আসবেন যে প্রথম বছরের ক্ষেত্রে এখানে 1, দ্বিতীয় বছরের জন্য 2, তৃতীয় বছরের জন্য 3, চতুর্থ বছরের জন্য 4, পঞ্চম বছরের জন্য 5, তাহলে এইখান থেকে প্রেজেন্ট ভ্যালু যদি আপনি বের করে নিতে চান, তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করে দেখা যাবে এই সবগুলো যদি আপনি গুণ করেন, তাহলে প্রেজেন্ট ভ্যালু যেটা আছে, প্রেজেন্ট ভ্যালুটা আসতেছে, প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আসতেছে 4.3294, এরকম একটা ফ্যাক্টর আসতেছে। ফ্যাক্টরটা কোথা থেকে আসলো? এই জায়গাটা থেকে একটা ফ্যাক্টর আসবে, ঠিক আছে? সো এই যে ফ্যাক্টরটা যদি আপনি হিসাব করেন, তার মানে একটু কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে না ম্যানুয়ালি যদি হিসাব করতে যান? এই জন্য এখানে একটা ফ্যাক্টর ফর্মুলা আসতেছে, যেটাকে আমরা বলতেছিল প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর পার অ্যানুইটি ফর্মুলা, যেটাকে হলো যে এই ফর্মুলাটা যদি আপনি ইউজ করেন, এই ফর্মুলাটা ইউজ যদি করেন, ফর্মুলাটা হচ্ছে, সূত্রটা হলো 1 মাইনাস 1 প্লাস r টু দি পাওয়ার মাইনাস n ডিভাইডেড বাই r। এটা হলো 1 হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা, আর এখানে 1 প্লাস r, r মানে হচ্ছে কত পার্সেন্ট হারে আপনার ডেপ্রিসিয়েটেড হচ্ছে। যদি এখানে 5% হারে ডেপ্রিসিয়েটেড হয়, তাহলে 5% এর ডেসিমেল ভ্যালু 5% যদি এরকম হয়, তাহলে আমরা এখানে ইউজ করতে পারি 0.05, এবং এখানে যদি 5 বছর ধরে ডেপ্রিসিয়েটেড হয়, তাহলে দেখেন এখানে আমরা বলতে পারি হচ্ছে -5। এখন ডিভাইডেড বাই আর, আর মানে হচ্ছে আমার এখানে কত ইন্টারেস্ট, ইন্টারেস্ট ছিল হচ্ছে, যেহেতু আমার 5% হারে ছিল, তার মানে এটাকে আমরা বলতেছি 0.05। তাহলে এই ফর্মুলাটা যদি আপনি ইউজ করেন, তার মানে 1 মাইনাস 1 প্লাস আর টু মাইনাস টু দি পাওয়ার মাইনাস এন ডিভাইডেড বাই আর, এই ফর্মুলাটা থেকে যদি আপনি বের করে নেন, দেখা গেল এই জটিল ক্যালকুলেশন থেকে যে অ্যানুইটি ফ্যাক্টরটা পেলেন 4.3294, এই ফর্মুলাটা থেকে আপনি সেম একই ভ্যালুটা পেয়ে যাচ্ছেন। তার মানে আপনার হিসাবটা সহজ হয়ে যাচ্ছে। তো যদি আপনি এই ভ্যালু ম্যানুয়ালি করতে চান, সেই ম্যানুয়ালি টেবুলার ফরম্যাটেও করতে পারেন, যেমন আমরা এখানে যেটা দেখাচ্ছিলাম এই টেবুলার ফরম্যাটেও করতে পারেন বড় করে, অথবা যদি মনে করেন যে না বড় করে না করে আপনি এইরকম একটা ফর্মুলা ইউজ করতে চান, সেটাও করতে পারেন, অথবা এইখানে টেবুলার যে পিভিআইএফ এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা ইউজ করতে পারেন। যে কোনো একটা কমপ্লিট করলেই হবে, সবগুলোতে একই রেজাল্টই আসবে। সো এখন আমরা যদি হিসাব করি যে এখন এইখান থেকে আমার যে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর পার অ্যানুইটি আছে, এইখান থেকে দেখা গেল যে 10% হারে আমার যেহেতু 1 থেকে 7 বছর, তার মানে 7 বছরের জন্য আমার অ্যানুইটি ফ্যাক্টরটা আসতেছিল 4.8684, এবং এইটার জন্য আমার ভ্যালুটা আসতেছে দেখেন 2,67,2,67,762 টাকা। এখন অষ্টম বছরে দেখেন আমার ভ্যালুটা কত আসতেছে 70,000। সো এই অষ্টম বছরের জন্য, এই অষ্টম বছরের জন্য আমার ভ্যালুটা 70,000 টাকা, এবং এখানে পিভিআইএফ এর যেটা আছে, পিভিআইএফ এ যেটা আছে 10%, এটার জন্য যেহেতু সিম্পল একটা ভ্যালু, এটার জন্য আমরা ফর্মুলাটা কিন্তু খুব সহজ একটা ফর্মুলাটা ইউজ করতে পারি। দেখেন এইখানে অষ্টম বছরের জন্য আমরা কি ফর্মুলাটা ইউজ করব? অষ্টম বছরের জন্য আমরা যেটা ফর্মুলা ইউজ করতে পারি সেটা হলো, সহজ হিসাব যদি আমরা হিসাব করি, তাহলে শুধু অষ্টম বছরের জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করতে পারি সেটা হলো, আমরা যদি এই ফর্মুলাটা দেখি এখানে, যে অষ্টম বছরের জন্য শুধুমাত্র যদি আমরা এই ভ্যালুটা নিতে পারি, যে এখানে শুধুমাত্র আমরা 8টা দিয়ে দিব, দেখেন তাহলে কিন্তু আমার ফর্মুলাটাতে আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এগুলো কিন্তু আর কিছু থাকলো না। অষ্টম বছরের জন্য যেহেতু আমি অল টুগেদার 1 থেকে 7 বছর নিই, শুধুমাত্র অষ্টম বছরের জন্য কিন্তু এইখানে এই ভ্যালুটাই আমার ভ্যালু হিসেবে কাউন্ট করা যায়। তো এইখান থেকে আপনি যদি হিসাব করেন, দেখা গেল যে এইখান থেকে আমার এই ভ্যালুটা আসবে হচ্ছে 0.46। এখন দেখেন শুধুমাত্র অষ্টম বছরের জন্য 1 পয়েন্ট, যেহেতু 5% হারে
1.05 টু দি পাওয়ার 8, তার মানে 0.4667 এরকম একটা ভ্যালু আসবে। সো এখন আমরা যদি হিসাব করি যে আমরা এইটা আলাদা করলাম কেন? আলাদা করার কারণ হলো যেহেতু এই ভ্যালুগুলা 1 থেকে 7 বছর পর্যন্ত ভ্যালুটা 55,000 ছিল। দ্যাটস ওয়াই আমি 1 থেকে 7 বছরটা একটা কমন অ্যানুইটি ফ্যাক্টর নিয়ে আসছি। আর যেহেতু 8ম বছরে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটার জন্য অ্যানুইটি ফ্যাক্টরটা আমি সেপারেটলি বের করে নিয়েছি। এখন 1 থেকে 7 বছর, 8 বছর দুইটা যোগ করে আমি কিন্তু টোটাল প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে গিয়েছি এখানে। তো এখন দেখেন টোটাল যে প্রেজেন্ট ভ্যালুটা আছে, আহ টোটাল যে প্রেজেন্ট ভ্যালুটা আছে এটা কিন্তু আমি প্রেজেন্ট ভ্যালু পেয়েছি। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালুটা কত হবে? নেট প্রেজেন্ট ভ্যালুটা হবে যে আমি এত টাকা পেয়েছি মাইনাস কত টাকা আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল। যে আমি এত টাকা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে ইনকাম করতেছে অথবা নেট ক্যাশ ফ্লো থেকে আসতেছে এবং এখান থেকে 2.5 লাখ টাকা আমি ইনভেস্ট করছি। তাহলে ওভারঅল আমার কিন্তু 50,000 টাকার মতো একটা নেট প্রেজেন্ট ভ্যালু আসতেছে। তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের এনপিভি যদি জিরোর চাইতে বেশি হয় তাহলে কিন্তু প্রজেক্ট ফাইন্যান্সিয়ালি অ্যাকসেপ্টেবল। সো ইন দ্যাট কেস আমরা তিনটা প্যারামিটার দেখলাম, একটা হলো অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, একটা হচ্ছে পেব্যাক পিরিয়ড, একটা হচ্ছে ইন্টারনাল রেট নেট প্রেজেন্ট ভ্যালু। এই তিনটা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু দেখছি যে আমার প্রজেক্টটা কিন্তু ইনভেস্ট করার জন্য ফিজিবল। সো আমরা এখন পর্যন্ত যেটুকু পড়েছি আপনারা কি বুঝতে পেরেছেন? রাজু ইসলাম, জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, দ্যাটস ফাইন। রায়হান, বুঝতে পারছেন? ওকে, দ্যাটস ফাইন। ঠিক আছে, আমরা এরপরে যেটা দেখব সেটা হলো প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্স এর ক্ষেত্রে যেটা আসবে সেটা হলো আমরা যেটা বলছিলাম নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে, আমরা ফর্মুলাতে বলেছিলাম নেট প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে কি হচ্ছে, টোটাল প্রেজেন্ট ভ্যালু এখানে যে ভ্যালুটা পেয়েছিলাম এখান থেকে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বিয়োগ করে আমরা কি করেছি, নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করেছি। সো এখন এই প্রফিটেবিলিটি ইন্ডেক্স হলো জাস্ট এই বিয়োগের পরিবর্তে একটা ভাগ চিহ্ন আসবে, জাস্ট অনুপাতটা নিব আমরা, গ্যাপটা না বের করে অনুপাতটা বের করব। দেখেন এখানে তাই করেছে যে আমি প্রেজেন্ট ভ্যালু যেটা পেরেছি অনুপাত এভারেজ অ্যানুয়াল ইনভেস্টমেন্ট, তো এইটা থেকে দেখা গেল 1.2 আমার একটা প্রফিটেবিলিটি ইন্ডেক্স আসছে। সো যেহেতু এটার ভ্যালুটাও আমার একের চাইতে বেশি আছে, যে আমার এই ইনভেস্টমেন্টের চাইতে আমার ইনকামটা বেশি আছে, সো ইন দ্যাট কেস এই প্রফিটেবিলিটি ইন্ডেক্স যে ফ্যাক্টরটা আছে এই জায়গা থেকে কিন্তু আমার প্রজেক্টটা ফাইন্যান্সিয়ালি অ্যাকসেপ্টেবল। সো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে প্রজেক্টটা ফাইন্যান্সিয়ালি ফিজিবল। তো এখন এই চারটার পরে আমরা এখন যে পার্টটা দেখবো সেটা আমরা বলছি হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। সো ইন্টারনাল রেট অফ রিটার্নের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে ইন্টারনাল রেট অফ রিটার্নের ক্ষেত্রে আমরা একটা জিনিস যেটা বের করি সেটা হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন হলো সেই ভ্যালুটা যে ভ্যালুটার ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু এবং ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এই দুইটা ভ্যালু জিরো হয়। কিভাবে বলছিলাম যে এইখান থেকে এই প্রেজেন্ট ভ্যালু এই ভ্যালুটা যদি জিরো হয়, যে নেট প্রেজেন্ট ভ্যালু যদি জিরো হয় তার মানে ওই ভ্যালুতে আমার এই যে ইন্টারেস্ট ফ্যাক্টর যেটা আছে, যে কোন ইন্টারেস্ট ফ্যাক্টরের মধ্যে এই প্রেজেন্ট ভ্যালু এবং নেট প্রেজেন্ট ভ্যালু, এই যে প্রেজেন্ট ভ্যালুটা এবং ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দুইটা সেম হবে কোন ইন্টারেস্ট ফ্যাক্টরের মধ্যে। সো ওই ফ্যাক্টরটা আমরা বের করে দেখবো যে কোন ভ্যালুটার মধ্যে নেট প্রেজেন্ট ভ্যালুটা জিরো হয়। সো ওইটাই হলো আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন। সো এখন দেখেন যে আমরা এখানে যেটা দেখলাম যে 10% এনপিভি 10% ডিসকাউন্টিং রেট দিয়ে আমরা কি করলাম, নেট প্রেজেন্ট ভ্যালু বের করেছি। একটা সহজ হিসাব, আমরা বের করতে চাই যে কোন ইন্টারনাল অথবা কোন পার্সেন্টেজ, এই যে 10% একটা বের করলাম না, 10% ডিসকাউন্ট রেটে, এইখানে 10% ডিসকাউন্ট রেটে আমরা দেখেছি যে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু পেয়েছি 15%। তার মানে এইটা যদি 10%-এর চাইতে বেশি অবমূল্যায়ন হয় তার মানে এইটা কিন্তু আমার 50,000 থেকে কমে জিরোর দিকে আসার সম্ভাবনা আছে। আবার এটা যদি আরো কমায় দেয়, টাকার মূল্যায়ন যদি আরো কমায় দেয় তাহলে কিন্তু এই প্রফিটেবিলিটি আমার আরো বাড়বে। তার মানে টাকার যদি অবমূল্যায়নটা আরো বাড়াই দিতে পারি তাহলে কিন্তু এই ভ্যালুটা কমতে কমতে আস্তে আস্তে জিরোর দিকে আসতে পারে। তো আমাদের টার্গেট হলো বের করে দেখা যে কোন ভ্যালুটার জন্য আমার ইন্টারনাল রেট অফ রিটার্নটা আসলে কম আসে। তো এখন দেখেন আমার টার্গেট হলো এনপিভি জিরোটা বের করা, যে নেট প্রেজেন্ট ভ্যালু জিরো কোন ডিসকাউন্টেড রেটের জন্য। So আমরা যেহেতু জানি 10% এর জন্য এনপিভি পজিটিভ আসছে, তা আমরা একটা ট্রায়াল ভ্যালু নিব 16%। ট্রায়াল ভ্যালু, জাস্ট ট্রায়াল ভ্যালু, যে ট্রায়াল ভ্যালু যদি 16% হয় তাহলে এই ট্রায়াল করে দেখবো 16% এর জন্য আমার প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি 1 থেকে 7 বছরের জন্য, জাস্ট এর আগে যেরকম
ইন্টারেস্ট ফ্যাক্টর, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর পার ইউনিটে 10% জন্য বের করেছিলাম, এখন 16% জন্য বের করব। বের করার পরে দেখা গেল যে এটার ফ্যাক্টরটা আসতেছে এরকম। এই ফ্যাক্টরটা থেকে আমার টোটাল দেখা গেল 2,22,000 টাকার মতো 1 থেকে 7 বছরে প্রেজেন্ট ভ্যালু আসছে ক্যাশ ফ্লোর। সেম একইভাবে 16% জন্য আমি প্রেজেন্ট ভ্যালু ইম্প্যাক্ট ফ্যাক্টর অষ্টম বছরে যে 70,000 টাকা ক্যাশ ফ্লো ছিল সেটার এগেনস্টে একটা ফ্যাক্টর বের করব। বের করে দেখা গেল এখানে 21,000 টাকার মতো প্রফিট আসছে। তার মানে দেখেন 16% যদি আমি ধরি তাহলে এইটার ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু আসতেছে 2,43,473 টাকা। তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু কত ছিল তখন? আমার দেখেন, আমি জানি আমার টার্গেট হলো নেট প্রেজেন্ট ভ্যালু 0 বের করা। কিন্তু দেখা গেল 16% এর ক্ষেত্রে নেট প্রেজেন্ট ভ্যালু আমি পেলাম হলো -6,527 টাকা। তার মানে এই 10 থেকে 16% এর মাঝামাঝি কোনো এক জায়গাতে আমার কি হচ্ছে, ডিসকাউন্টেড ফ্যাক্টরটা যদি আমি বসাতে পারি তাহলে সেই ভ্যালুতে আমি এনপিভিটা 0 পাবো। এখন দেখেন, যদি আমি একটা ইন্টারপোলেশন করতে পারি, ইন্টারপোলেশন করব কোন ভাবে, যে 10% যদি আমি 50,000 টাকা পাই, এটা হলো নেট প্রেজেন্ট ভ্যালু আমি পেয়েছি। আর 16% করে দেখলাম যে এখানে নেট প্রেজেন্ট ভ্যালু আসতেছে নেগেটিভ। সো এই দুইটা ভ্যালুর মাঝামাঝি যেহেতু কোন আছে কোথাও, এই দুইটা ইউজ করে আমি ইন্টারনাল রেট অফ রিটার্নের একটা ফর্মুলা ইউজ করব। সো এই ফর্মুলাটা হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন সমান সমান লোয়ার রেট। এখানে লোয়ার রেট কোনটা দেখেন, 10% এবং 16%, তার মানে লোয়ার রেট হলো 10%। তো এখানে আমি 10% বসাবো। এটা হলো এনপিভি এট লোয়ার রেট। এই লোয়ার রেটের ক্ষেত্রে এনপিভিটা কত, ডিভাইডেড বাই এনপিভি এট লোয়ার রেট মাইনাস এনপিভি এট হায়ার। তাহলে এনপিভি লোয়ার এর ক্ষেত্রে এটা হচ্ছিল মাইনাস এনপিভি এট হায়ার ইনটু ডিফারেন্স ইন রেট। ডিফারেন্স রেট কোনটা, 10% থেকে 16% রেট। তার মানে এইটা যদি আমার ফর্মুলাটা হয় তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে 10% লোয়ার রেট, এনপিভি এট লোয়ার রেট এইটা, ডিভাইডেড বাই এইটা, এই এনপিভি এট লোয়ার মাইনাস এনপিভি এট হায়ার, এনপিভি এট লোয়ার মাইনাস এনপিভি এট হায়ার ইনটু ডিফারেন্স ইন রেট 16 মাইনাস 10 ডিফারেন্স ইন রেট। তাহলে দেখেন এইখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি দেখা গেল 15.31% এর ক্ষেত্রে সম্ভাবনা আছে যে আমার এই যে এনপিভিটা আছে, এনপিভিটা 0 হওয়ার সম্ভাবনা আছে। তার মানে আমি দেখলাম আমার যে 10% ক্যালকুলেশন বলে দেওয়া আছে সেই 10% এর জন্য আমি 50,000 পেয়েছি। আমি একটা র্যান্ডম ভ্যালু ধরে নিব যেটাতে ভ্যালুটা নেগেটিভ আসার সম্ভাবনা আছে। তাহলে এই পজিটিভ এবং নেগেটিভ দুইটা ভ্যালুর উপর বেস করে এই ফর্মুলাটা ইউজ করে আমি দেখলাম যে ইন্টারনাল রেট অফ রিটার্ন যদি 15% এর আশাপাশি হয় তাহলে আমার এই সিস্টেমে নেট প্রেজেন্ট ভ্যালু 0 আসার সম্ভাবনা আছে। এখন দেখেন ডিসিশনটা কি, আমরা যেটা বলতেছি যে ইন্টারনাল রেট অফ রিটার্ন 15%, আর আমার এখানে বলে দেওয়া আছে রেট অফ রিটার্ন বা হার্ডল। এই হার্ডল রেট হলো 10%, যে হার্ডল মানে হচ্ছে আপনার বাধা। আমরা হার্ডলস রেস দেই না, ওই হার্ডলস রেস একটা বাধা থাকে, একটা ব্যারিয়ার থাকে, যে আপনি এই ব্যারিয়ারটা পার হতে হলে 10% হচ্ছে ব্যারিয়ার। 10% এর উপরে যে কোনো ভ্যালুতেই আপনি কি করবেন, প্রজেক্টটা ফাইন্যান্সিয়ালি অ্যাকসেপ্টেবল করতে পারবেন। তো এইভাবে আমরা কি করলাম, দেখা গেল যে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা দেখলাম যে আমার এই প্রজেক্টটা কিন্তু ফাইন্যান্সিয়ালি ফিজিবল। এখন লাস্ট যে পার্টটা আছে, আমি আরেকটা টার্ম দেখবো, সেটা হলো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে আমি কি করব, দেখেন এই জায়গাটার মধ্যে এসে দেখেন, এই জায়গাটার মধ্যে কিন্তু আমি আরেকটা ফর্মুলাটা ইউজ করেছি। আপনি যদি চান যে আমি ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড হিসাব করে, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড হিসাব করে ক্যালকুলেশন করতে চাই, সেটাও কিন্তু আপনি করতে পারেন, বাট আমরা এখানে টেবিউলার ফরম্যাটটা দেখাচ্ছি যাতে করে আপনার সবগুলো জায়গাতে সবগুলো ফরম্যাটে আপনি অ্যাডাপ্টেড হয়ে থাকেন। সো আমরা কি জানি, দেখেন ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে আমরা কি করেছি, আমার নেট ক্যাশ ভ্যালু ইয়ার জিরোতে ছিল 2.5 লাখ টাকা, প্রেজেন্ট ভ্যালু ছিল 1, ডিসকাউন্টেড ক্যাশ, কিউমুলেটেড ডিসকাউন্টেড ক্যাশ প্রথম বছর যেটাকে আমরা বলতেছি ইয়ার জিরো, যখন ইনভেস্ট করেছি প্রথম বছর থেকে সপ্তম বছর পর্যন্ত আমি 55,000 টাকা করে প্রত্যেক বছর পেয়েছি, এবং অষ্টম বছরে আমার 70,000 টাকা ক্যাশ ফ্লো হয়েছে। প্রত্যেক বছর যে প্রেজেন্ট ভ্যালু অফ 10% ধরে যে আমার ডিসকাউন্টেড ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টর গুলো আমি ক্যালকুলেশন করেছি, করে প্রত্যেক বছরের এগেনস্টে এই 55,000 টাকার সাথে এটা গুণ করলে কত টাকা আসে সেই ভ্যালুটাকে আমি পেয়ে গেলাম। এবং এই যে কিউমুলেটিভ ভ্যালুটা আছে এখান থেকে এই পজিটিভ ভ্যালু যোগ করে কিউমুলেটিভ ভ্যালু আনতে আনতে দেখা গেল যে আমার এই কিউমুলেটিভ ভ্যালুটা কত আসতেছে, 50,418 টাকা। তাহলে দেখেন এই 50,418 টাকা, এই ভ্যালুটা আমরা কোথাও কি দেখেন তো মনে পড়ে কিনা, এই ভ্যালুটা আমরা কোথাও পেয়েছি কিনা আগে। এই 50,418 টাকা যদি আমরা হিসাব করে দেখি, দেখেন আমরা সামনে এই জায়গাটা এই ভ্যালুটা অন্য কোথাও থেকে পেয়েছি কিনা। তো এখন দেখেন আমরা কিন্তু এই ফর্মুলাটা থেকে দেখেন
এই ফর্মুলার থেকে কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালু যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাতে কিন্তু 50,418 টাকা পেয়েছি। এইটা আপনি কোত্থেকে পেয়েছেন? এই ভ্যালু থেকে নিয়ে আসছেন। সো এখন দেখেন এই যে নেট প্রেজেন্ট ভ্যালুটা আছে এই নেট প্রেজেন্ট ভ্যালুটা কিন্তু সেই 50,418 টাকা। তার মানে এটা কিন্তু আরেকটা প্রসিডিউরে দেখানো হয়েছে যে আপনি চাইলে এই টেবুলার ফরম্যাট ইউজ করেও সেম ভ্যালুটা জেনারেট করতে পারেন। এখন দেখেন এখান থেকে আমি এক্সাক্ট যেটা করতে পারি, যেমন দেখেন এই টেবিলের মাধ্যমে আমি দেখালাম যে কোন জায়গাতে এসে আমার পজিটিভ হয়েছে। এখানে দেখা গেল যে সপ্তম বছরে এসে আমার এখানে পজিটিভ হয়েছে, সপ্তম বছরে এসে পজিটিভ হয়েছে। তার মানে সপ্তম বছর যদি আমি হিসাব করতে চাই, তার মানে এখানে আমি যেটা বলতে পারবো যে 6 ইয়ার্স, যেহেতু লাস্ট নেগেটিভ ইয়ার, প্লাস এইখান থেকে এই বছর ছিল 10,000 টাকা নেগেটিভ, আর এটা হলো 28,000 টাকা পাওয়ার পরে এই বছর 17,000 টাকা পজিটিভ হয়েছে। তার মানে আমরা এর আগে যে ক্যালকুলেশন গুলো দেখিয়েছি ওখান থেকে দেখানো যায় যে এই 10,000 ডিভাইডেড বাই আপনি এই যে ইনকামটা করেছেন সেটার অনুপাত করলে 0.37 ইয়ার, মানে 6.37 ইয়ারের মধ্যে আমি আমার পেব্যাক পিরিয়ডটা পাচ্ছি। সো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডটা কিন্তু কম্পারেটিভলি একটু লঙ্গার হয়, কারণ কি যেহেতু আপনি টাকার অবমূল্যায়নটা ধরে নিয়েছেন, সো ইন দ্যাট কেস এটা কিন্তু একটু লঙ্গারই হবে। সো এখন দেখেন ওভারঅল যদি আমরা চিন্তা করি, এইখানে 4.55 ইয়ার ছিল রেগুলার পেব্যাক পিরিয়ড, এবং যেহেতু টাকার অবমূল্যায়ন হিসাব করে আমরা 6.37 ইয়ার করছি, কিন্তু স্টিল কিন্তু আমার এই যে লাইফ পিরিয়ড যেটা আছে 8.8 ইয়ার যে লাইফ সেটার মধ্যেই আছে। তো আমরা যদি হিসাব করে দেখি, এখানে আমরা টোটাল 6টা প্যারামিটার দেখলাম। 6টা প্যারামিটারের মধ্যে একটা হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, একটা হচ্ছে পেব্যাক পিরিয়ড, একটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, তারপরে দেখেছি প্রফিটেবিলিটি ইন্ডেক্স, ইন্টারনাল রেট অফ রিটার্ন, এবং এরপরে যেটা দেখেছি ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমি একটা পজিটিভ সাইন দেখেছি। তো এখন এই পজিটিভ সাইনের পরে আপনাকে যদি কমেন্ট করতে বলা হয় যে এই পজিটিভ সাইনগুলোর উপরে বেস করে আপনি একটা কমেন্ট করেন যে এই প্রজেক্টটা ফিজিবল অর নট। কোন প্রজেক্টটা? এই যে প্রজেক্টটা যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। তার মানে দেখেন আমি যদি বলে দেই এরকম একটা সিনারিতে দেওয়ার পরে আপনাদেরকে বলে দিব যে এই প্রজেক্টটা ফিজিবল অর ফিজিবল না। সো এই যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটাকে এই 6টা প্যারামিটারের এগেইনস্টে প্রত্যেকটা প্যারামিটার ভেঙে ভেঙে যদি আপনি বলেন যে আসলে প্রজেক্টটা ফিজিবল কিনা, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডকুমেন্টারি অথবা ডাটাবেজ একটা ডিসিশন নিতে পারবেন এবং বলতে পারবেন যে আসলে এই প্রজেক্টটা ফিজিবল কিনা। তো এখন দেখেন এই যে আমরা প্রজেক্টটা অ্যানালাইসিস করলাম ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে, সবাই কি বুঝতে পেরেছি? অথবা কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমরা হয়তো আরেকটু ডিসকাস করতে পারি। ওকে, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই আমরা ধরে নিচ্ছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হলো আমাদের এই এই সিমিলার একটা প্রজেক্ট, এরকমই একটা প্রজেক্ট আমরা আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে চাই। দেখেন এইটার ক্ষেত্রে যেটা আছে, এইটার ক্ষেত্রে একটা প্রজেক্ট সিনারিও দেয়া আছে। প্রজেক্ট সিনারিওটার উপর বেস করে যেমন একটা ইউটিলিটি কোম্পানি কি করতে চায়, তার ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কটাকে স্মার্ট সেন্সর দিয়ে ডিজাইন করতে চায়, এবং এতে করে দেখা যাচ্ছে যে তার উদ্দেশ্যটা হলো লোডশেডিংটা কমানো এবং তাদের যে কন্ট্রোলিংটা আছে সেই কন্ট্রোলিংটা বাড়ানো। তার মানে একটা স্মার্ট সেন্সর ইউজ করে তারা তাদের যে আউটেজ টাইমটুকু আছে এবং লাইনের যে মনিটরিংটা আছে লাইনের মনিটরিংটা বাড়াতে চায়। এই লাইনের মনিটরিং এর জন্য দেখা গেল তার যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা আছে, সেই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত টাকা লাইফ, স্যালভেজ ভ্যালু কত আছে, অ্যানুয়ালি কত টাকা প্রফিট করতে পারবে, এবং কত টাকা অ্যানুয়ালি খরচ আছে, এবং এখানে একটা ডিসকাউন্ট রেট অথবা হার্ডলস রেট যেটা আছে সেটা দেয়া আছে। তো এইটার উপর বেস করে যেটা আপনাদেরকে করতে হবে যে এই অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, পেব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, এই 6টা পয়েন্ট বের করে যেটা করতে হবে যে শেয়ার ইউর অপিনিয়ন বেসড অন অ্যাবভ অ্যানালাইসিস হোয়েদার দ্য অ্যাবভ প্রজেক্ট ইজ ভায়াবল অর নট টু ইনভেস্ট। প্রজেক্টে কি আমরা ইনভেস্ট করব কি করব না এইটার উপরে ডিসিশন নিতে হবে। আমি আপনাদেরকে এই পিডিএফ ফাইলটা শেয়ার করছি, অ্যাসাইনমেন্টটা, এটা আপনারা আগামী শনিবারের আগে
অথবা আগামী শনিবার দিন ক্লাসে এই অ্যাসাইনমেন্টটা আমাদেরকে সিআর দের কাছে জমা দিয়ে দিবেন। সিআর কি আছেন? জি স্যার, আছে স্যার। 2 সেকশনের সিআরই অ্যাসাইনমেন্ট গুলো কালেক্ট করে আগামী নেক্সট শনিবার দিন যেটা আমাদের ক্লাস হবে সেই ক্লাসের মধ্যে আমাদের অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জি জিনিস, স্যার। আগামী শনিবার দিন যদি আমাদের ক্লাস হয় ইনশাআল্লাহ, তাহলে আমাদের আগামী শনিবারে সেকশন এ এবং সেকশন বি দুইটা সেকশনে যার যার ক্লাস টাইমেই আমাদের লেকচার 1 এর উপরে আমরা কুইজটা নিব। এটা একটু সবাইকে ইনফর্ম করে দিয়েন। আচ্ছা, স্যার কুইজটা অনলাইনে হবে, তাহলে হচ্ছে কি এমসিকিউ টাইপ হবে স্যার? অনলাইনে হচ্ছে না, আগামী শনিবার দিন আমাদের যেহেতু ক্লাস হচ্ছে, সো ইন দ্যাট কেস আগামী 14 তারিখে আমরা আমাদের ক্লাসরুমে পরীক্ষাটা নিব, ঠিক ঠিক আছে? আছে। জি স্যার। স্যার ওই স্লাইড গুলো যে গতকাল দিয়েছিলেন স্যার, ওইগুলো তো আসে নাই স্যার। আসে নাই? না স্যার, এগুলো তো সমস্যা স্যার, আমরা দেখতে পাচ্ছিলাম না।